স্পিকিং টেস্টেও আইএলস কি চায় সেটা আমাদেরকে বুঝতে হবে। কথা যে বলতে পারে সেই বক্তা, আইএলস বক্তা পরীক্ষা করার জন্য স্পিকিং টেস্ট নয়। যেহেতু আইএলস একটা গেম, এখানে ট্রিক এবং টেকনিক্সের খেলা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারুক আহমেদ ফ্রম ইংলিশ এক্সপ্রেস। গত ভিডিওতে আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি তোমাদের কাছ থেকে। আমি তোমাদের পরামর্শের আলোকে আজকে স্পিকিং সেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। আমার এই ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখো, আমি মনে করি তোমরা বেশ উপকৃত হবে। প্রথমত, আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে জড়তা। সবারই একটাই কথা যে স্যার জড়তা কাটাবো কীভাবে। একটা ইংরেজি যদি তোমরা তোমাদের হার্টের মধ্যে ধারণ করতে পারো, একটা ইংরেজি শুধুমাত্র, আমি মনে করি ওই ইংরেজিটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা সেন্টেন্স, থ্রো মিস্টেক্স ইউ উইল লার্ন। আর জড়তা কাটার একমাত্র উপায় হচ্ছে বারবার করে ভুল করা, বলতে থাকা, প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে 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 জড়তাকে জয় করতে হবে। আর প্র্যাকটিস করব কিভাবে? প্রয়োজনে আমি ভুল বলবো, ভুল বলতে বলতে একসময় আমি শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। এই লক্ষ্যটা যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তাহলে এই জড়তা কাটানোর জন্য আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। সেটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে করতে পারি, আমাদের বন্ধুদের সাথে করতে পারি। আমরা বর্তমানে অনলাইনের যুগ, আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দেশ বিদেশে বন্ধুদের সাথে একটা শিডিউল মেনটেন করে প্র্যাকটিস কার্যক্রম পরিচালনা করতে পারি। এই জিনিসটা হচ্ছে জড়তা কাটানোর একমাত্র ঔষধ। তবে মনে রাখতে হবে যে আমার জড়তা আমাকেই কাটাতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে বারবার করে প্র্যাকটিসের মাধ্যমে। আর আমি যে ইংরেজিটা বলেছি সেটা মাথায় রাখলেই হবে, থ্রো মিস্টেক্স ইউ উইল লার্ন। এবার আমরা যদি ফোকাস করি আইএলস স্পিকিংয়ের উপরে, স্পিকিংয়ে কীভাবে আমি ভালো করব। আমার কোনো জড়তা নেই, আমি বলতে পারি। আমি স্পিকিংয়ে তাহলে সর্বোচ্চ স্কোরটা কীভাবে পাবো? স্পিকিংয়ে ভালো করার জন্য প্রি কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এক্সামিনার যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আগ থেকে তোমার মাথার ভিতরে সেট থাকতে হবে। অবশ্যই সেটা বাংলাতে সেটিং থাকুক, ওটা কোনো বিষয় না, কিন্তু সেই প্রশ্নের উত্তর আগ থেকে তোমার মাথায় সেটিং থাকতে হবে। আর আগ থেকে মাথায় সেটিং থাকার জন্য, অর্থাৎ আইডিয়া গ্যাদার করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি করে পড়তে হবে বিভিন্ন টপিক। যেমন আমরা বাজারে অনেকগুলো আইএলস স্পিকিং বই পেয়ে থাকি, সেগুলো আমরা কিনবো এবং সেগুলো কিনে আমরা সেগুলো পড়বো, টপিকগুলো পড়বো। কিন্তু কোনো অবস্থায় মুখস্থ করবো না, মুখস্থ করার আমার প্রয়োজনে নেই। আমি জাস্ট পড়বো, রিডিং পড়বো। কিসের জন্য? ফর আইডিয়া গ্যাদারিং, যাতে করে কোনো অবস্থাতেই আমার কাছে এমন কোনো বিষয় না আসে যে বিষয়ের কোনো আইডিয়াই আমার কাছে নেই। গতকালকে আমার এক স্টুডেন্টের কাছে আমি একটা কিউ কার্ড দিয়েছিলাম, আমার এক অফলাইনের স্টুডেন্টের কাছে, টেকনোলজির উপরে কিউ কার্ডটা ছিল। মজার ব্যাপার কি, 1 মিনিট সময় দেওয়ার পরেও সে তার আইডিয়ার ভিতরে কিছুই পেল না, তার বলার মতো কোনো কিছুই পায়নি যে সে এই টপিকের উপরে কি বলবে। এখন এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেটা কি ভয়ানক নয় কি? অবশ্যই তোমাকে প্রতিটি জিনিসের আইডিয়া তোমার মাথায় থাকতে হবে। আর এই আইডিয়া গ্যাদার করার জন্যই তো আমরা বারবার করেই তাগিদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা স্পিকিং বইগুলো কিনো, সেগুলো রিডিং পড়ো, সেগুলো সব বুঝতে হবে, সব শব্দের অর্থ জানতে হবে। বিষয়টা এরকম না, একটা টপিকের উপরে 20% আইডিয়া গ্যাদার করতে পারলেও ইনাফ। তাহলে আইডিয়া গ্যাদারটা হচ্ছে স্পিকিংয়ের পূর্ব শর্ত, যে তুমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি, তোমার কাছে সে আইডিয়া রয়েছে। প্রথমে চলে যাই প্রশ্নের প্যাটার্নের উপরে, যে 12 থেকে 14 মিনিট টাইমে আমাকে কি কি প্রশ্ন করা হতে পারে বা প্রশ্নের কয়টা পর্ব থাকতে পারে। স্পিকিং টেস্টে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1 নিয়ে আমরা যখন কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ এক্সামিনার তোমার সম্পর্কে জানতে চাইবে। বেসিক্যালি কোশ্চেন্স আর রিলেটেড টু ইউ, যেমন তোমার পছন্দ, তোমার অপছন্দ, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, এভরিথিং, সমস্ত বিষয়গুলো হচ্ছে তুমি কেন্দ্রিক। তোমাকে ফোকাস করে এই কোশ্চেন্সগুলো করা হবে। কী ধরনের ওয়েদার তোমার পছন্দ, তোমার কোন রোগ পছন্দ, তোমার
ভ্যাকেশন টাইমে তুমি কি করো, বেসিক্যালি এভরিথিং রিলেটেড টু ইউ। আমার মনে হয় এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যে পার্ট 1 হচ্ছে এক্সামিনার যে কোশ্চেন্সগুলো করবে সবগুলো কোশ্চেনের উদ্দেশ্যই হচ্ছে তোমার সম্পর্কে জানতে চাওয়া। এবার আমরা যদি পার্ট 2 এর দিকে চলে যাই, সেখানে একটু ডিফারেন্ট। এক্সামিনার সেখানে তোমাকে একটা কিউ কার্ড দিবে, যেটাকে আমরা টপিক কার্ডও বলে থাকি। কী কার্ড বলে থাকি? টপিক কার্ডও বলে থাকি। টপিক কার্ডটা তোমার কাছে এক্সামিনার হ্যান্ড ওভার করবে, সাথে একটা পেন্সিল বলো বা কলম বলো অথবা এক পিস কাগজ তোমাকে প্রদান করবে এবং উনি বলবে যে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, এই 1 মিনিটের ভিতরে আপনি এই কিউ কার্ডটার সম্পর্কে আইডিয়া গ্যাদার করেন। যদি প্রয়োজন হয় আপনি এই কাগজে জট ডাউন করতে পারেন, যে টুকিটাকি নোটস লিখতে পারেন যদি আপনার প্রয়োজন আপনি মনে করেন। এবং 1 মিনিট পরেই টপিকের আলোকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। আমি আবার বলছি, ওই টপিকের আলোকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। তো সেক্ষেত্রে কোনো অবস্থাতেই 1 মিনিটের নিচে হওয়ার কোনো সুযোগই নেই। কোনো ক্যান্ডিডেট যদি 1 মিনিটের নিচে কিউ কার্ড নিয়ে কথা বলে তাহলে তার স্কোরটা ভালো হওয়ার কথা না, এটাই স্বাভাবিক। আর এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস পরে কথা বলবো। এরপর কিউ কার্ড পর্ব শেষ হওয়ার পরে যদি কোনো অবস্থাতে 2 মিনিটের উপরে হয়ে যায় তাহলে তো এক্সামিনার হয়তো তোমাকে থামাই দিতে পারে, এটা কোনো বিষয় না, এটা একটা পজিটিভ দিক। উনি চলে যাবে পার্ট 3-তে, হয়তো কিউ কার্ডের উপরে ওই রিলেটেড একটা হয়তো ফলো আপ কোশ্চেন করতে পারে 1-2টা, তারপরে তিনি চলে যাবেন পার্ট 3-তে। এই পার্ট 3টাই হচ্ছে স্পিকিং টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এটা একটা ডিসকাশন, অ্যানালাইজিং এবং অপিনিয়ন টাইপস কোশ্চেন প্যাটার্ন থাকবে ওখানে। তো এখানে তোমার কথা বলার পর্যাপ্ত সুযোগ থাকবে, তোমাকে কথা বলার জন্য পর্যাপ্ত সুযোগ দিয়ে দিবে, তুমি তোমার ইচ্ছে মতো সেখানে কথা বলবা। প্রশ্নগুলি এমন হবে যে তুমি তোমার মতামত প্রদান করতে চাও, তুমি তোমার যে কোনো একটা বিষয়ের উপরে পর্যালোচনা করতে চাও। প্রশ্নের প্যাটার্নটা এমন, যেমন হোয়াট আর দি মেন রিজনস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইউর কান্ট্রি। এই প্রশ্নটা যদি করা হয় তাহলে তোমার মতামত জানতে চাচ্ছে যে কি কি কারণে তোমাদের দেশে এত আনএমপ্লয়মেন্ট সমস্যা হচ্ছে। প্রশ্নগুলো অ্যান্সার করতে হলে তোমাকে অবশ্যই একটু ইলাবোরেটলি এক্সপ্লেন করতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে কোনো অবস্থাতেই 5-7 লাইনের কম তো নয়, এটা তো একেবারেই বেসিক একটা ধারণা। অবশ্যই 5-7 লাইনের উপরেই অ্যান্সারগুলো চলে যাবে। এখানে ভালো করার জন্য যে যে জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে যেটা আমি বুঝাতে চাইলাম যে আমরা পার্ট 1-এ তোমার সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার সম্পর্কে জানতে চাওয়া হবে, সেগুলোর অ্যান্সার আমরা সর্বনিম্ন 3 লাইনের উপরে ফোকাস করতে হবে। সর্বনিম্ন 3 লাইন তো বলতেই হবে, 3 লাইনের উপরে বলা যেতে পারে, বলবে, সমস্যা নেই, তবে 3 লাইনের নিচে বলাটাই সঙ্গত নয়। আর কিউ কার্ডের ব্যাপারটা তো বলেই ফেললাম। অ্যান্ড পার্ট 3-র যে অ্যান্সারটা সেটা কোনো অবস্থাতে 5-7 লাইনের কম তো নয়, অবশ্যই 5-7 লাইনের উপরেই যাবে। এটা হচ্ছে মূল বিষয়টা। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কি করলে আমাদের এই স্কোরটা আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমরা তো প্রশ্নের প্যাটার্ন বুঝে গেছি, কয় সেন্টেন্স বলতে হবে সেটাও আমরা বুঝে গেছি। এখন বেসিক্যালি বলার ভিতরে আমাদের কি কি জিনিসগুলো ইনক্লুড করতে হবে, অর্থাৎ আইএলটিএস আমাদের কাছে কি কি জিনিসগুলো চায় সেই জিনিসগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওই ভিডিওতে আমি তুলে ধরব যে সব কথা নয়, কারণ কথা যে বলতে পারে সেই বক্তা। আইএলটিএস বক্তা পরীক্ষা করার জন্য স্পিকিং টেস্ট নয়, যেহেতু আইএলটিএস একটা গেম, এখানে ট্রিক এবং টেকনিক্সের খেলা। সো স্পিকিং টেস্টেও আইএলটিএস কি চায় সেটা আমাদেরকে বুঝতে হবে, যে আইএলটিএস কোন জিনিসগুলো চাচ্ছে।
স্পিকিংয়ে বেস্ট স্কোর পাওয়ার জন্য যেই উপাদানগুলো আইএলটিএসকে আমাদেরকে দিতে হবে সেই উপাদানগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।